আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। অস্বাভাবিক লোলুপতা আর কুরুচিপূর্ণ কথাই কেয়ার গা গুলিয়ে ওঠে। স্পর্ধা দেখে অবাক হচ্ছে সে। মেজর সাহেবকে নাম ধরে ডাকতে বিন্দুমাত্র কার্পণ্যতা বোধ করছে না। চোখে মুখে ঘৃণারেশ ফুটে ওঠে তার। তোর ভাই জানলে কি হবে সেটা ভেবে কথা বলতে এসেছিস তো? বেশি সাহস দেখানো হচ্ছে না? ওই শুয়ারের বা এক নিকৃষ্ট গালের শুরুতেই খেয়ার জোর বেগে থাপ্পড় এসে সরাসরি হানা দেয় শাহরিয়ারের বাম গালে। দাঁত মুখ কুচকে ফেলতেই পরেরটুকু আর উচ্চারণ করতে পারে না, কথা থেমে যায়। গায়ের সমস্ত শক্তি ব্যয় করে কষিয়ে দেওয়া থাপ্পড়ে অপর প্রান্তের ব্যক্তিটি মোটামুটি নির্জীব হতেই খেয়া কঠোর চোখে তাকে আঙ্গুল উঁচিয়ে বলে, মুখ সামলে কথা বলবি বাস্টার্ড। শাহরিয়ার গালে হাত রেখে খেয়ার রোশানলে দগ্ধ হতে থাকে। স্ফুলিঙ্গের মতো নিজেও জ্বলতে জ্বলতে মাঝখানে থাকা দূরত্ব ঘুচিয়ে সামনে এগিয়ে এসে আঁকড়ে ধরে খেয়ার। বিস্ফোরিত চোখে তাকিয়ে বলে, বেশি সাহস ফেলানো ভালো না বলে দিলাম। সব তেজ ছুটাই দেবো একদম। আমি কে হারে হারে বুঝাই দেবো। কি ক্ষতি করছিস সেগুলো উসুল করে নি, তারপর খেলা শুরু হবে। তোর জোরে তোরে দিয়ে না ছাড়ানো পর্যন্ত কিছুই করব না। কিন্তু যেদিন মন্ত্রীর বেটা ছাড়া পাবে সেদিন রাতে তুই আমার। খেয়া এক ঝটকায় শাহরিয়ারের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। মুখে তাচ্ছিলের হাসি ফুটিয়ে বলে, তুই কে সেটা চিনে আমার লাভ নেই, কিন্তু বাপেরও বাপ থাকে। আমাকে দিয়ে তুর্যের জামিন চেষ্টা করতে থাক, তুর্যের চামচা। তুর্যের চামচা আমি না, আমার চামচা তুর্য। তুই নিজেই একটা চামচিকা কিরকিটির ভাই। বাসার সবার সামনে যে খোলস পরে থাকিস, জানে নাকি উপরে? বলবো, বলে দিব। তাই ভয় পেলাম। চেষ্টা করে দেখতে পারেন ভাবিজান। শাহরিয়ারের বিদঘুটে হাসি খেয়ার ভিতরের ক্রোধকে আরো টকবগিয়ে তোলে। মুখোশ পরা অসভ্যের ঘরে শত্রু বিভীষণের মতো রূপ ধারণ করে থাকাটাই ইচ্ছে করে টান দিয়ে খুলে ফেলতে। তবে একটা কথা মানতেই হচ্ছে, বেশভূষা ভালোই পরিধান করেছিস। মাহাদীপের উপস্থিতিতে ভেজা বিড়াল আর অনুপস্থিতিতে খ্যাকশিয়াল। কিন্তু লাভ কি? মাহাদীপকে দেখলে তো সেই তোর হাঁটুই কাঁপে, শরীর বেয়ে ঘাম ঝরে, মুখ দিয়ে কথা পর্যন্ত বের হয় না। আসছিস আবার খলনায়ক সাজতে। খেয়ার তাচ্ছিলতা মাখানো বেপরোয়া কথায় শাহরিয়ার চমকে তাকায়। ভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে অমীমাংসিত হিসেব বুঝতে চেষ্টা করে সে। এই মেয়ে শক্ত, ভীষণ শক্ত। চোখ মুখে ভয়ের লেশমাত্র নেই। যতটা সহজ ভেবেছিল ততটা সহজ নয়। তাহলে সে ছক কষেছিল, সে ছক পরিবর্তন করতে হবে। এর মধ্যে এত ঝাঁজ না, সহজভাবে নেওয়ার পথ নেই। ভিতর হতে মিসেস সালমার ডাক আসে। দুপুরে খাবারের আয়োজন হয়তো হয়েও গেছে। খেয়া অপরিবর্তিত ক্রোধ নিজের মধ্যে বজায় রেখে কটকাট গলায় বলে, ফার্দার আমার ঘরে যদি তোর পা পড়ে, তোর পা আমি ভেঙে ঝুলিয়ে রাখবো, মাইন্ড ইট। শাহরিয়ারের জবান খুলতেই মিসেস সালমা এসে হাজির হন। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ভুরুজোড়া বাঁকিয়ে বলেন, কি ব্যাপার, কোনো সমস্যা? খেয়া মুখ খোলার আগেই নিজেকে সম্পূর্ণ অন্য খোলসে নিয়ে আসে শাহরিয়ার। মুখে শত স্ফুট হাসি টেনে বলে, সমস্যা না, এমনি ভাবির সাথে পড়াশোনা নিয়ে একটু গল্প করছিলাম। মিসেস সালমা খেয়ার দিকে তাকাতেই খেয়া অপ্রস্তুত ভঙ্গিতে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টায় চোখ দ্বারা আশ্বস্ততা জানাই। আচ্ছা চলো, এখন খেতে হবে, 3টা পার হচ্ছে। মাহাদীপ জানলে আবার বকাবকি করবে। তার তো শুধু টাইম মেনটেন করা। শাহরিয়ার এসেছো যখন, দুপুরে আমাদের সঙ্গেই খাও। শাহরিয়ার খেয়ার দিকে এক পলক তাকিয়ে মুখের হাসি চওড়া করে বলে, আজকে না চাচি, আসি। শাহরিয়ার প্রস্থান নিতেই মিসেস সালমা খেয়ার দিকে আরও একবার সূক্ষ্ম দৃষ্টি মেলেন। নিরেট কণ্ঠে বলেন, কবিতর ছানা, সব ঠিকঠাক? হ্যাঁ মা, সব ঠিকঠাক। আপনি বসে পড়ুন, আমি টাওয়ালটা মেলে দিয়ে আসছি। বাবা এসেছেন? হ্যাঁ এসেছে, এসো তুমি তাড়াতাড়ি। আচ্ছা। মিসেস সালমা বের হতেই খেয়া রুমে প্রবেশ করে। তড়িঘড়ি করে ফোনটা হাতে নেয়। সে জানে এই সময় শৈলীকে ফোনে পাওয়া দুষ্কর। ঘণ্টাখানিক লাগিয়ে শাওয়ার নেয় সে, তবুও চেষ্টায় থাকে যদি দুর্ভাগ্যবশত ফোনটা রিসিভ করে। হ্যালো, বলুন মিসেস খেয়ারানি, শাওয়ারে যাসনি? যাওয়ার পথেই ফোন দিলি? যাক বাঁচলাম। তুই কি ভাবিস আমি শাওয়ার নিই না? আমার গা দিয়ে দুর্গন্ধ বের হয়, এজন্য ফোন দিয়ে খোঁজ নিচ্ছিস? ছি খেয়া, তুই তো আগে কখনো এমন করতি না। বিয়ে হয়ে গিয়ে সব পরিবর্তন। খেয়া চোখ বুজে কপালে হাত ঠেকে বিরক্তিতে তা প্রকাশ করে। এই মেয়ের এই স্বভাবটা কি কোনো কালই শেষ হবে না?
আজীবন বিড়ম্বনা সইতে সইতে আসতে হবে তাকে। উল্টাপাল্টা কথা বলবি না। আমি কখন বলেছি তোর গা দিয়ে দুর্গন্ধ বের হয়? আমার গা দিয়ে হয়তো দুর্গন্ধ বের হয়, তুই আমাকে ডিরেক্ট বলতে পারছিস না, জন্য ফোন দিয়ে শাওয়ারের খোঁজ নিচ্ছিস। ফর গড সেক। আর একটা মন গড়ানো কথা বলবি তো বাসায় যেয়ে ফোন করে আসবো তোকে। মাথা কিন্তু এমনিতেই অনেক গরম হয়ে আছে। আমি একটা কথা জিজ্ঞেস করতে ফোন করেছি তোকে। শৈলী খেয়ার গলা বাড়িয়ে চিল্লানি শুনে কিসমিসের মতো চুপসে যায়। ঠোঁটে ঠোঁট চেপে বলে। জহির এমপির মেয়ে মাফিয়া কুইন, বলুন কি জানতে চান? খেয়া দরজার পানে এক পলক তাকিয়ে ধীর কণ্ঠে বলে। মনে আছে আমি আর তুই যখন সর্বপ্রথম মেজর সাহেবের বাসায় প্রবেশ করি, তখন একটা ছেলে মেজর সাহেবের কাজিনকে দেখে তুই কি বলেছিলি? নাম শাহরিয়ার। হুম, ওকে। আমি আমাদের ভার্সিটিতে দেখেছিলাম তুর্যদের সঙ্গে। শিওর? তোর সন্দেহ আছে? আমি শুধু শুধু কেন বলবো? আমি কি 80 বছরের বুড়ি যে কাকে দেখতে কাকে দেখে এসে বলবো? আমাদের দেখা মাত্র উপরে চলে গিয়েছিল, তাই তো? হুম, কিন্তু সেই কবেকার কথা আজ কেন? আমি তোর কথাটা হেয়ালি করে নিয়েছিলাম। সেই হেয়ালিটা এত দিন অবধি বজায় ছিল, কিন্তু আজ সেটা ভেঙেছে এই ছেলে, একটা অসভ্য ছেলে। ইস, আরো আগে যদি জানতাম তুর্যের সঙ্গে এটাকেও জেলের ভাত খাওয়াইতে ছাড়তাম। চোর পালালে বুদ্ধি বাড়ে। শৈলীকে তোরা মূল্যই দিস না, এখন বোঝ। স্টপ ইট, আমি সিরিয়াস। ওর সঙ্গে তুর্যের ভালো কানেকশন রয়েছে, এতটাই ভালো যেটা আমাকে ভাবাচ্ছে এখন। তোকে কি বিরক্ত করেছে? তুর্যকে জেলে পাঠানোর পেছনে আমি ইনভলভড। বিরক্ত করবে না। তো বসে আছিস কেন? আজ বিরক্ত করছে, কাল হ্যারাস করতে দ্বিধাবোধ করবে না? মেজর সাহেবকে জানা। কিয়া দাঁতের নিচে নখ খুঁটতে খুঁটতে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবতে থাকে কিছু একটা। মস্তিষ্কে বারে ঘুরতে থাকে শাহরিয়ারের সেই কথাটা, তুর্যর চামচা। সিরিয়াসলি হতে পারে এটা? তার মানে কি তুর্যের উপরে ওর হাত রয়েছে? কিন্তু এই ছেলেকে দ্বারা কিভাবে সম্ভব? কিয়ার নীরবতায় শৈলী জোর কণ্ঠে ফের কথা পারে। কনকুহুরে সেই কথার আওয়াজ ছুটে বেড়াতে আনমনা খেয়ার ধ্যান ভাঙে। বেরিয়ে আসে সদ্য জন্মানো প্রশ্নগুলোর ভিড় হতে। নক্ষটার কাজ বন্ধ করে শান্ত কণ্ঠে জবাব দেয়। দেখা যাক। আচ্ছা রাখছি, কালকে ভার্সিটিতে দেখা হচ্ছে। রাত 12টা নাগাদ উত্তপ্ত দিনের সমাপ্তি কাটিয়ে রাত বইছে ঝিরিঝিরি ঠান্ডা হয়। জানালা ভেদ করে আসা সেই আবহাওয়াগুলো পর্দার মাঝে এসে দুলিয়ে তুলছে নিভৃতিতে। রুমে নেভানো বাতি, বেলকনিতে লাগানো গ্লোব বাল্বের আবছা আলো রমণীর মুখে ঢেউ খেলছে চুপিসারে। কিন্তু রমণী সে তো ঘুমে নাজেহাল। 2 হাত গালের নিচে গলিয়ে দিয়ে নিদ্রায় নিস্তব্ধ। সেন্টার টেবিলের উপর রাখা ফোনটা ভাইব্রেট হতে চলেছে। কিছু সেকেন্ডের মাঝে সেটা থেমে গেলে পুনরায় আবার শুরু হয় বাজতে। মিসেস সালমা খেয়ার ঘরে দরজার প্রান্তে এসে ফোন ভাইব্রেট হওয়ার শব্দে হাতে রাখা পানির পটটা নিয়েই প্রবেশ করেন রুমে। টেবিলের উপর পানির পট রেখে এক পলক খেয়ার দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করেন। মাহাদীপের ফোন। ঘুমিয়েছে সে? আপনি কেন ঘুমাননি? মিসেস সালমা আলতো হেসে সোফায় বসেন। ছেলের প্রশ্নের উত্তর তার কাছে নেই। যেটাই বলবে এখন ছেলের কাছে সেটাই গ্রহণযোগ্যতা পাবে না। দেরি করে ঘুমানোর জন্য কথা শুনতেই হবে। মাঝে মাঝে একটু রুলস ব্রেক করতে ইচ্ছে করে আব্বাজান, এত কঠোর নিয়ম আর পোষায় না। কানে এয়ারপোর্ট গুজিয়ে মাহাদীপ হাঁটতে হাঁটতে ফিল্ডের দিকে অগ্রসর হয়। পরনে তার কালো টি শার্ট, সঙ্গে ধূসর ট্রাউজার। দুহাত পকেটে ঢুকিয়ে শান্ত কণ্ঠে বলে। আপনার কবুতর ছানার মতো কথা শিখেছেন। একদিন মর্নিং ওয়াক করেই সে বলে পোষায় না এত নিয়ম তার। মিসেস সালমা কিছুক্ষণ শব্দ করে হাসেন ছেলের কথায়। অতঃপর খেয়ার ঘুমের দিকে নজর যেতেই কণ্ঠে ধীরতা এনে বলেন। যাক, এতদিন আমি আর আপনার বাবা আপনার এত কঠিন কঠিন রুলস ফলো করে এসেছি। এখন কবুতরছানাও যুক্ত হলো, বুঝবে এবার তার স্বামী কোনো ইস্পাতে গড়া। কেমন আছে? ভালো রেখেছো কোথায়? সেই তো 2 মাস হতে চললো, ছুটির নামগন্ধ নেই। মেয়েটা একা একা অনেক কষ্ট পাচ্ছে, আমাদের সামনে মুখ ফুটে কখনো কিছু প্রকাশ করে না। কিন্তু আমি তো বুঝি, তুমি সেই বিমর্ষ দিনেও এভাবে রেখে চলে গেলে সিলেটে। জানো মেয়েটা কতটা ভয় পেয়েছিল সেই রাতে, চোখের পাতা এক করেনি। আই এম সরি, বাট কিছুই করার ছিল না। আমার তাৎক্ষণিক ফেরাটা দরকার ছিল। মিসেস সালমা গাঢ় দীর্ঘশ্বাস ফেলেন। কী বা বলবেন ছেলেকে? ছেলে তার দায়িত্বে অনড়। কাজের প্রতি আজ পর্যন্ত তার কোনো দায়বদ্ধতা প্রকাশ পায়নি, কখনো না পাবে। মন তো চাই, কিন্তু হাত বাঁধা। ছুটি হবে? নেক্সট উইকে। একটা বিষয় সাজেস্ট করতে চাইছি। প্লিজ।
মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আসো। বিয়ের পর তো কোথাও যাওয়া হয়নি একসঙ্গে তোমাদের। একটু মনটা রিফ্রেশ করা প্রয়োজন দুজনের। সব কিছু কেমন কঠিনতায় মুড়ে আছে। মাহদীপ মৃদু হাসে। বেলজিয়ান ম্যালিনোইস প্রজাতির কালো কুচকুচে লোমে আবৃত কুকুরটি কিন্নেল হতে বের করে নেয় সে। এই কুকুরটির নাম রেখেছে জেফি। ভীষণ তেজি এবং সাহসী। 5 ফুট দৈর্ঘ্যের লিশের এক প্রান্ত জেফ্রির হার্নেসের সঙ্গে যুক্ত করে অপর প্রান্ত হাতে নিয়ে হাঁটা শুরু করে সে। বাট মাই হার্ডনেস ইজ অলওয়েজ স্টেবল ফর বোথ অফ ইউ। জায়গাটা সাজেস্ট করুন প্লিজ। মিসেস সালমা ছেলের এক বাক্যে রাজি হতে খুশি হয়ে যান। আমোদ মাখা কণ্ঠে বলেন, কাঠমান্ডু ঘুরে আসতে পারো। তোমার বাবা আর আমার বিবাহিত জীবনের প্রথম ট্যুর ছিল। অপূর্ব সুন্দর ওখানকার পরিবেশ। চন্দাগিরির এই পাহাড় থেকে হিমালয়ের দেখা পেলে কবুতরছানার সমস্ত বিষণ্ণতা দূর হয়ে যাবে। ওকে। ঘড়িতে বেজে রাত 1:07। জেফ্রিকে নিয়ে 3 রাউন্ড চক্কর দেওয়া শেষে হাঁটু ভাঁজ করে বসে পড়ে ফিল্ডের মাঝখানে মাহাদীপ। খানিকক্ষণের ওয়াক আউটে তার শরীরের সেদকণাটি শার্ট জুড়ে ছড়িয়েছে আস্তরণ। কপালের সামনে চুলগুলো ভিজে উঠেছে একই সাথে। জেফ্রি মাহাদীপের গা ঘেঁষে বসে জিভের দ্বারা লোহন করতে থাকে নিজের গায়ে পশম। গলায় ঘাড়ে হাত বুলিয়ে দিয়ে মাহাদীপ তাকে শান্ত করতে একদম স্থির হয়ে যায় সে। মামা ঘুমে? না মামু, বর্ডার পাহারা দিচ্ছি বন্দুক হাতে নিয়ে। চোর আসলেই ঠুস করে মেরে দেব। প্লেনে বসে আরামে ড্রাইভারগিরি করলে মজা নেওয়াই যায়। বেটা শালা, মধ্যরাতে ফোন দিয়ে জিগাও ঘুমাইছি কি না। মাহাদীপ হাতের ঘড়ির দিকে এক পলক তাকিয়ে বলে। মধ্যরাত হয়ে গেছে এত তাড়াতাড়ি? ধ্রুব আড়মোড়া ভেঙে উঠে বসে, হাই তুলে ঘুম কাতুরে কণ্ঠে বলে, তোমার বেটা বউ আছে রাতে না ঘুমালেও চলে, আমার কি সেই কপাল নাকি? লম্বা শিডিউল শেষ করে 1 ঘন্টা হলো ঘুমিয়েছে মাত্র। আমারও একই কপাল, বউ আমার আজকেও ঘুমে। অল্পের উপর দিয়ে বাইচা গেছো মামু, দূরে থেকে। কষ্ট পাইও না, নাদান বউ তোমার। ধৈর্যের বাদ পিলার দিয়ে আটকানোর চেষ্টা করো। নেক্সট উইক কাঠমান্ডু। তোর শিডিউল আছে? আছে। স্পেশাল ট্রিপ উইথ ভাবি। ক্যান বি সেইড। ওকে, আর কিছু বলতে হবে না, বাকি সব দায়িত্ব আমার। একদম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখা হবে তোমাদের সঙ্গে। গুড নাইট। মাহাদীপ বসা ছেড়ে উঠে দাঁড়ে। জেফ্রিকে নিয়ে ফিরতি পথে পা বাড়তে বাড়তে বলে, সি ইউ সুন। ওয়েট 1 সেকেন্ড, একটা কথা তোরে বলার আছে। কি সেটা? অনেক চিন্তা ভাবনা কইরা আমি একটা জিনিস মিলাইতে পারছি। ভাবির সাথে কেন জানি আমার প্রাক্তনের চেহারার মিল আছে। গিভ আপ ইউর ননসেন্স হিউমার। আয়না, মন ভাঙা আয়না। কুফা। বসুন্ধরা শপিং কমপ্লেক্স, বিকেল 6টা। এবার মাফ কর, আমার ক্ষুধায় হাঁটতে পারছি না। কেয়া হাঁটা থামিয়ে 2 কদম পিছিয়ে আসে, শপিং ব্যাগ হাতে। কেয়ার মাথা হতে পা অবধি চোখ বুলিয়ে পরখ করে নিয়ে বলে, সিরিয়াসলি, তুই মেজরের বউ? ইমিউনিটি লেভেল এত লো? কেন? তোকে দেখে তো মনে হয় ম্যালনিউট্রিশনে ভুগতে থাকা এক কঙ্কালবতী, যে কিনা 76-এর মনন্তর পার করে ভুলে এই যুগে এসে পড়েছে। তোরে যে এই সুদর্শন ব্যাটা কেমনে পছন্দ করলো বুঝে আসে না আমার। জাদুটোনা করেছিলে নাকি খেউ? 1 মাস পর দেখা হয়ে অপমান করছিস, অবিয়াত্তা মহিলা। কেয়া শেষের সম্বোধনটুকু মুখ ভোঁতা করে তাকাই খেয়ার দিকে। থমথমে গলেই বলে, গুলনাহার বানুর বিশ্বস্ত কর্মচারী কোথাকার। একবার বিদেশ যাইতে দে, তারপর সব পাওনা মিটিয়ে দেব। যাবি তো আরশের টয়লেট পরিষ্কার করতে, পাওনা মেটাবি কিভাবে? ব্যাস। বড় শপিং মলের মধ্যে 2 বোন হাঁটতে হাঁটতে তর্কাতর্কি শুরু করে দেয়। বাসায় থাকলে এতক্ষণ হয়তো চিরুনি ছোড়াছুড়ি অভিযান শুরু হয়ে যেত। শপিং মল এই জন্য রক্ষা, বাকযুদ্ধই নিজেদেরকে রাখে সীমাবদ্ধ। কেয়া ফুড কোর্টে এসে চেয়ার টেনে বসে পড়ে শব্দ করে। কে আর চোখে গম্ভীর কণ্ঠ ঠেলে বলে, চিজ বার্গারের ক্রিস্পি চিকেন। কেয়া একদণ্ড চুপ করে থেকে নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটায়। কেয়ার রাগ ছাড়ার অপেক্ষায় নিজেকে দাঁড় করিয়ে রাখে 1.5-2 মিনিটের মতো। অতপর আমি দুধে মিশে যাওয়ার মতো ভাবিনি বলে, আমি ট্রিট দিলাম, যা। হোয়াইট পাস্তা অ্যাড করলে খুশি হতাম। কেয়া খাবার অর্ডার দিতে যাওয়ার পথে পা বাড়াতেই আচমকা ধ্রুবের দেখা পায়। একদম সামনাসামনি অনাকাঙ্ক্ষিত সময়ে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির হুট করে দেখা পেয়ে কেয়া কিছুটা ইতস্তত বোধ করে। অন্যদিকে ধ্রুব কেয়াকে দেখা মাত্রই উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, আরে ভাবি, আপনি এখানে? কেয়া মুখে নম্র হাসি টানে। এতক্ষণে শত স্ফুটতা তার উবে গিয়েছে। কুণ্ঠিত হয়ে বলে, শপিং করতে এসেছিলাম। বসুন ভাইয়া, আমার বোন কেয়া।
ধ্রুব কেয়ার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হেসে অভিবাদন জানায়। আচ্ছা, আপনারা গল্প করুন, আমি অর্ডারটা কনফার্ম করে আসছি। আরে ভাবি, আপনি কেন যাবেন? বসেন বসেন, আমি যাচ্ছি। কি খাবেন বলেন? ইটস ওকে, কোনো সমস্যা নেই, আমি যাচ্ছি, আপনি প্লিজ বসুন। কেয়ার চলে যায় অর্ডার কনফার্ম করতে। দ্রুত কেয়ার মুখোমুখি চেয়ার টেনে বসে। কেয়া সামনে বসা ব্যক্তিটিকে এড়াতে ফোনে মনোযোগ দেয়। অযথা স্কুলিংয়ে নিজেকে দেখাই ব্যস্ত। ধ্রুব গলার স্বর টেনে পরিষ্কার করে দোনামোনা কণ্ঠে বলল, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনাকে কেন যেন আর প্রাক্তনের মতো দেখতে। কেয়া ফোন হাতে এক পলক দৃষ্টি তুলে ধ্রুবের দিকে তাকাই। অতঃপর চোখ নামিয়ে মুখরেখা আগের তুলনায় শক্ত করে ফোনে নিবদ্ধ হয়। ধ্রুব শার্টের হাতা ফোল্ড করে কোনোই অবধি তোলে, কলার টান করে লম্বা করে শ্বাস নেয়। কেন জানি তার বুকের মধ্যে আয়নাকানটা তোলপাড় সৃষ্টি করছে ভীষণ। এরকম তোলপাড় তার আগে কখনো হয়নি। শরীর কেমন অযথাই ঘামছে। আপনার সঙ্গে অনেক মিল তার চেহারাতে। আপনাকে দেখে তার কথা মনে পড়ছে ভীষণ। আমাকে দেখেছেন আপনি আগে? না, আজকেই প্রথম দেখা হলো। কেয়া ফোন শব্দ করে টেবিলে রাখে। ওয়েটার দিয়ে যা ফ্রক হাতে তুলে ধ্রুবের গলার দিকে তাক করে বলে, এবার বুঝতে পেরেছিস তোর সঙ্গে কেন ব্রেকআপ হয়েছিল আমার? হাদারাম কোথাকার, প্রাক্তন চিনতে পারিস না? কেয়ার ফুঁসে ওঠা রূপ দেখে ধ্রুব যেন হাঁপ ছেড়ে বাঁচে। গলার কাছে উঁচিয়ে রাখা ফ্রকটা একটানে কেয়ার হাত থেকে ছিনিয়ে নিয়ে বলে, রিল্যাক্স। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল তুই আমার প্রাক্তন কাশের ফিয়া, কাশফিয়া। দেখ, তোকে দেখে আমি কেমন ঘেমে উঠছিলাম। তোর আবার ষষ্ঠ ইন্দ্রিয়ও আছে? জলজন্ত মানুষের চেহারা ভুলে যাস তুই? চেহারা ভুলে গেলে কি যৌবনের প্রথম প্রেম আর বিচ্ছেদ এখনো ভুলি নাই। কেয়ার গরম মেজাজে তাকাই ধ্রুবের দিকে, দাঁতে দাঁত চেপে বলে, আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোর মতো খবিশের সঙ্গে প্রেম করতে গিয়েছিলাম। আমারও জীবনের বড় ভুল তোর মতো খবিশের সঙ্গে প্রেম করতে গিয়েছিলাম। অভিশাপ দিয়েছিলি না আমি ISSB এর প্রথম দিনে বাদ পড়ে যাব। দেখ, আমি এখন পাইলট, আকাশে উড়ি আকাশে। তুই আমায় অভিশাপ দিয়েছিলি না ইন্টারে আমি ফেল করব? দেখ, আমি এখন মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি। আমার ডেস্টিনেশন এখন সোজা দেশের বাইরে। ধ্রুব চেয়ারে হেলান দিয়ে বসে মাথার উপরে রাখা সানগ্লাসটা হাতে নিয়ে দু একবার ফু দিয়ে চোখে এঁটে নেয়। গম্ভীর কণ্ঠ ঠেলে বলে, যাবি তো আমার প্লেনের চড়েই, আটলান্টিক মহাসাগরের মধ্যে তোকে ফালাইয়া দেব। তোর প্লেনে আমি উঠলে তো ফেলে দিবি তুই আমায়। ওফ, সাইকেলে যাবি? শ্শ্, মাথা ভর্তি গোবর নিয়ে পাইলট বানিয়েছে কে রে তোকে? ওগুলোর মর্ম তুই বুঝবি না। তোকে তো মাস্টার্সের সার্টিফিকেট দেওয়াই উচিত ছিল না। কেয়া ধ্রুবর সঙ্গে বাকযুদ্ধে হেরে চরম বিরক্তি সীমায় চেয়ার ছেড়ে উঠে চলে যায় অন্যত্র টেবিলে। সাপে নেউলে এক টেবিলে বসার কোনো মানেই হয় না। অসহ্য ব্যক্তি আজকেই উপস্থিত হতে হলো। রাগে আক্রোশে ফুটন্ত পানির মতো ফুটতে থাকে সে টগবগিয়ে। মস্তিষ্কের সর্বোচ্চ ব্যবহার করে সাথে চোখের দৃষ্টি প্রখরতা বাড়িয়ে খেয়া বোঝার চেষ্টায় মত্ত দুজন মানুষের মধ্যে হঠাৎ হলোটা কি। এই তো মিনিট পাঁচেকের মতো সে এখানে অনুপস্থিত ছিল। এর মাঝে এই দুজন দু মেরুতে চলে গিয়েছে। কোনোভাবে ঝগড়াঝাটি কিংবা মারামারিতে জড়িয়েছে নাকি? কেয়ার দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকাই। কালো মেঘের ছায়া লেপ্টে আছে তার মুখ জুড়ে। একটু কাছে গিয়ে দাঁড়ালেই হয়তো উপচে পড়া রাগে বশীভূত হয়ে যাবে যে কেউ। কিন্তু এর আগের উৎস কি? কোথা থেকে এলো? কেন এলো? জট বাঁধা প্রশ্নের ঝুলি নিয়ে খেয়া এবার তাকে ধ্রুবের দিকে। ছাইরঙ্গা শার্ট পরা ব্যক্তিটি চোখে সানগ্লাস এঁটে ফোনে কথা বলতে ব্যস্ত। তার মধ্যে নেই কোনো রাগের কিঞ্চিত আভাস। দেখে মনে হচ্ছে সব ঠিকঠাকই, নেই কোনো উত্তাপ। খেয়া ধীর পায়ে এগিয়ে যায় কেয়ার কাছে। আর যাই হোক, বোনের উপর এতটুকু বিশ্বাস আছে, অপরিচিত ব্যক্তির সঙ্গে মিনিট খানিকের মতো সময় ব্যয় করে পরিচিত হয়ে অন্তত মারামারি পর্যায়ে যাবে না সে। এখানে কেন বসে আছিস একা একা? কেয়া যেন তার ফুটন্ত মেজাজ বহিঃপ্রকাশ ঘটানোরই অপেক্ষায় ছিল। খেয়ার প্রশ্নের সঙ্গে সঙ্গে জবাব দিতে প্রস্তুত হয়। তীক্ষ্ণ চোখে ধ্রুবের দিকে তাকিয়ে গলাস্বর বাড়িয়ে শুনিয়ে বলে, চিড়িয়াখানা থেকে একটা গাধা ছাড়া পেয়ে ওই টেবিল বুক করে ফেলেছে। আমি মানুষ হয়ে কীভাবে গাধার সঙ্গে বসি? লাগামহীন উত্তরে খেয়া চোখ বড় বড় করে তাকাই কেয়ার দিকে। অপ্রস্তুত বেশে শক্ত গলায় বলে, আস্তে কেয়ার বাচ্চা, কি বলছিস এসব? তুই মাথা ঠিক আছে? আমি সুস্থ মস্তিষ্কের মানুষ, পাবনা ফেরত কোনো পাগল না। হয়েছেটা কি? এই বেয়াদব হনুমানকে এখান থেকে যেতে বলতো। ওকে চিড়িয়াখানাই মানায়।
এখানে কেন এসেছে ও? আজ তো বদের একটা হাড্ডি। ওর সঙ্গে একই টেবিলে বসার কোনো প্রশ্নই আসে না। বসলে সমস্যাটা কি? বাদরের সঙ্গে একই টেবিলে বসতে আমার প্রেস্টিজে লাগে। একই সঙ্গে একাধিক ভিন্ন রকমের বিশেষণ ধ্রুবের কানে নির্বিঘ্নে পৌঁছায়। ফোনটা রেখে সে চোখ হতে সানগ্লাস খুলে টেবিলে রাখে। সামনে রাখা পানির বোতল খুলে ঢকঢক করে পানি সাবার করতে করতে 2 টেবিল পার হয়ে বসা কেয়ার দিকে আর চোখে তাকায়। পানি খেতে খেতে সে চোখের দৃষ্টি ঘুরিয়ে নেয়, আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে এইমাত্র পাওয়া সমস্ত বিশেষণ পানি নেয় গিলে ফেলেছে সে। গায়ে মাখবার প্রশ্নই আসে না। এক্সকিউজ মি ম্যাডাম, এই টেবিলটা আগে থেকে রিজার্ভ করা ছিল। কাইন্ডলি আপনি যদি জায়গাটা ছেড়ে দিতেন, ওনারা বসার সুযোগ পেতেন। আচমকা ওয়েটারের আগমনের সঙ্গে অনুরোধ মাখা গলায় কেয়া এক মুহূর্তেই উজবুক বনে যায়। টেবিল ছাড়তে হবে মানে কোথায় বসবে তাহলে সে? এই বাদরটার সঙ্গে? দুজন কপতি তার জায়গা ছাড়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে একটু দূরে। আশেপাশে তাকিয়ে দেখে সব টেবিলে মানুষে ভরা, একটা সিঙ্গেল সিট পর্যন্ত খালি নেই। এদিক ওদিক তাকিয়ে যখন সে ব্যর্থ হয় তখন সামনে দাঁড়ানো খেয়ার দিকে অসহায় দৃষ্টিতে আত্মসমর্পণ করে। নাটক করা শেষ হলে এই টেবিলে আয়, নয়তো ফ্লোরে বসে খাবি। তখন সব প্রেস্টিজ হাওয়া হয়ে যাবে। কয়েক সেকেন্ডের নির্দেশ বার্তা দিয়েই খেয়া নিজের জায়গায় ফিরে যায়। জোরপূর্বক মুখে হাসি টেনে ধ্রুবের সঙ্গে আলাপচারিতা শুরু করে, কিন্তু চোখ তার কেয়ার দিকে। এই মেয়ে এখনও দাঁড়িয়ে থেকে এইদিক ওদিক আসন খুঁজতে ব্যস্ত। চোখে চোখ পড়তে গোল গোল চোখ পাকিয়ে এখানে আসার নির্দেশ দেয় সে কেয়াকে। অসহায় কেয়া উপায়ন্তর না পেয়ে প্রাক্তনের টেবিলে এসে ধরা দেয় নিজেকে। শব্দ করে চেয়ার টেনে মুখ লটকে বসে পড়ে চুপচাপ। আলাপচারিতার মাঝে খেয়া আগ্রহবশত ধ্রুবকে জিজ্ঞেস করে, আমাদের বিয়ের দিনে আপনি আসলেন না কেন ভাইয়া? এসেছিলাম কিন্তু লেট হয়ে গেছি, তাই সেনাকুঞ্জে না গিয়ে সোজা কুঞ্জবনে গিয়েছিলাম। জানেন ভাবি, সেদিন বেশ আফসোস হয়েছিল বিয়েটা মিস করেছিলাম এর জন্য, বাট এখন দেখি ভালোই হয়েছে মিস করে। কেন? ধ্রুব এক পলক কেয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে, ঠোঁটে ঠোঁট চেপে বলে, এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আজকে জানতে পেরেছি সেনাকুঞ্জে সেদিন এক বিষধর সাপের আগমন হয়েছিল। সেই সাপকে কিচ্ছু বললেই নাকি ফুসফুস করে ওঠে, এক কামড়ে মানুষ মেরে ফেলে। আমি আবার সাপে কাবু। খেয়ার মাথার উপর দিয়ে ধ্রুবের কথার সারমর্ম চলে যায়। পেঁচানো কথার ভাঁজ বুঝতে গিয়ে কেয়ার দিকে চোখ পড়ে তার, যে কিনা এই মুহূর্তে সেই বিষধর সাপে নেই ফোঁস করছে। ভাবি, আপনার বোন মনে হয় সাপপ্রেমী। সাপের কথা শুনতেই দেখুন কেমনভাবে তাকাচ্ছে আমার দিকে। কেয়া সামনে রাখা ফ্রকটা পুনরায় হাতে তুলে নেয়, এপিট করে ফ্রকটা ঘুরিয়ে গায়ের দিকে তাকিয়ে সরু চোখ রেখে বলে, এই মুহূর্তে কারো থ্যাবলা মার্কা দুটো চোখ তুলতে পারলে না মহাজাগতিক শান্তি পেতাম আমি। লবণ দিয়ে মাখিয়ে রোদে শুকিয়ে শুকিয়ে শুটকি বানাতাম। ধ্রুব বুকের সঙ্গে 2 হাত আড়াআড়ি ভাঁজ করে নেয়, মুখের হাসি বিলীন করে গম্ভীর কণ্ঠে বলে, বেআইন সাহেবা মনে হচ্ছে রাকুনজেল সিরিজের ডাইনি মাদার গোথেলের ডাইহার্ট ফ্যান। তেলের মধ্যে পানির ছিটা পড়তেই এখন উচিত চলকে ওঠা। কেয়া সেই অনুযায়ী চলকে ওঠে, ক্রোধান্বিত স্বরে বলে, আমি তোর কোন জন্মের বেআইন হই রে? হাঁস মুরগির পচা বিষটা কোথাকার। ছি ভাবি, আপনার বোনের মুখের ভাষা তো দেখি 4th ক্লাসের মতো। নিশ্চয়ই আঙ্কেল এই আমরা কাঠের ঢেকিকে দিয়ে ইলেকশনের সময় গালিগালাজ দেওয়ায়। আমি আমরা কাঠে ঢেকি হলে তুই নিজে একটা মাকাল ফল। কোন ভাগ্যে যে পাইলট হয়েছিস তার উপর বলাই ভালো জানে। তবে পাইলট হলে কি, তুই হচ্ছিস এই দেশের সবচেয়ে কুখ্যাত অদক্ষ ডাস্টবিন পাইলট। আমি ডাস্টবিন হলে তুই পচা ড্রেন, যেখানে দিয়ে। স্টপ। কেয়া 2 হাত দিয়ে টেবিলে হালকা করাঘাত করে চলমান বাকযুদ্ধ স্থিতিশীল করার চেষ্টা করে। 2 সাইডে দুটো মানুষ যে খুব পরিচিত সেটা বুঝতে তার আর বাকি নেই, বরং পরিচয়টা যে অতি গভীর কিছু সেটাও স্পষ্ট অনুধাবন করতে সক্ষম হচ্ছে। প্লিজ স্টপ। এটা না কোনো বিরোধী দলীয় মঞ্চ না, কোনো ডিবেটিং ক্লাব। হচ্ছেটা কি? দুজন মানবী এক মুহূর্তের জন্য নীরব হয়ে যায়, একে অপরের চোখে অগ্নিঝোল মুখ রাখে বন্ধ। যুদ্ধবিরতি চলাকালীন ঠিক এই সময়ে ওয়েটার খাবার নিয়ে আসে। খেয়া খাবারগুলো গ্রহণ করে ধন্যবাদ জানায়। ধ্রুবের দিকে ভেজিটেবল স্যুপটা এগিয়ে দিয়ে বলে, ডিফেন্সের পার্সনরা স্বাস্থ্য সচেতন বেশি হয়। আপনার না থেকে না শুনেই এই খাবারটা অর্ডার দিয়েছি।
মনে হচ্ছে ঠিক আছে। ধ্রুব মৃদু হেসে মাথা নাড়ে। খেয়ার বাড়ানো স্যুপটা নিজের কাছে নিয়ে বলে, মহাদ্বীপের চয়েস ভালো, বাট আমার চয়েস ছিল বিভৎস। আমারটা আরও জঘন্য। কেয়ার সঙ্গে সঙ্গে প্রতি উত্তরে খেয়া দীর্ঘশ্বাস ফেলে হোয়াইট সস পাস্তা তার দিকে এগিয়ে দিয়ে নিজে বার্গার হতে লেটুস পাতায় বের করতে করতে বলে, চয়েসের কথা যখন উঠছেই তখন জানতে ভীষণ আগ্রহ বোধ করছি আপনাদের দুজনের মধ্যে এত ভালো সম্পর্ক কিভাবে হলো। সব আপনার বোনের কল্যাণে। শাট আপ। প্রপোজ তুই করেছিলি নাকি আমি করেছিলাম? শোন খিয়া, এই হচ্ছে সেই আমার কুখ্যাত প্রাক্তন, যে কিনা ভালোবাসার ভও বোঝে না। ভালো না বাসলে তোকে প্রপোজ করেছিলাম কেন? সেটা তো আবেগে পড়ে। ওয়েট, সম্পর্কে ছিল কতদিনের? কেয়া ধ্রুব একে অপরের দিকে তাকে একসঙ্গে বলে ওঠে, 11 মাস 30 দিন। কেয়া বার্গার বাইট দেওয়ার পূর্ব মুহূর্তে হাত থামিয়ে বলে, শিট, আর একটা দিন হলেই 1 বছর হয়ে যেত। এমন সময় কেউ ব্রেকআপ করে? সবই কপাল। এই বিরল প্রজাতির আজব প্রাণী দ্বারা সবই সম্ভব। ব্রেকআপ কি আমি একা করেছিলাম? তুইও তো করেছিলি সঙ্গে। ব্রেকআপের মূল কারণটা কি? ঝগড়া। এটা কোনো কারণ হলো? ঝগড়া হওয়াটা স্বাভাবিক, কিন্তু যত ঝগড়াই হোক না কেন এক সময় মিল তো হবেই, তাই বলে ব্রেকআপ কেন করতে হবে? আমাদের ঝগড়া সেই যে শুরু হয়েছে এর মধ্যে কখনোই থামেনি। সো সেপারেশন ইজ মোর পিসফুল দেন দিস রুড গার্ল। ইউ স্টুপিড। ওকে ওকে, বুঝতে পেরেছি। আপনার দুজনেই ভুল পথে এন্ট্রি নিয়ে ফেলেছিলেন। চললাম, এই পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের সেরা খলনায়ক হলেন আপনি, আর সেরা খলনায়িকা কেয়া। তবে আমি এখানে একটু পরামর্শ দিই দুজনকেই, যদি ঝগড়াটাকে একপাশে রেখে পুনরায় শুরু করা যায়, মানে একটু কনসিডার করে নেওয়া যায় একে অপরকে, আই থিঙ্ক আপনারা পারফেক্ট কাপল হিসেবে বিবেচিত হবেন। হীরা মানিক জুটি। সবই বুঝলাম ভাবি, কিন্তু আমি মানিক হলেও আপনার বোন তো একটা কয়লা। কয়লার তাও দাম আছে, তুই কিভাবে নিজেকে মানিক দাবি করছিস? তুই তো একটা ছাই। কেয়া টিস্যু দ্বারা হাত মুছতে মুছতে উঠে পড়ার ব্যস্ততা দেখিয়ে বলে, আমার মাথা ধরে গেছে, বুঝতে পেরেছি আপনাদের দ্বারা হবে না। ডিরেক্ট বিয়ে করা উচিত যার যার মতো, কিন্তু চিন্তা হচ্ছে আমার বোনকে নিয়ে। এর বিয়ে হওয়াটা মুশকিল, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে হবে। ভাইয়া ভালো পাইলট পেলে খোঁজ দেবেন প্লিজ। ধ্রুব বসা ছেড়ে উঠে দেয়, সানগ্লাসটা হাত বাড়িয়ে নিয়ে বলে, মনেতে হচ্ছে আমি ছাড়া গতি নেই। আমার এতটাও আকাল পড়েনি যে তোকে বিয়ে করতে হবে। দরকার হলে অবিবাহিত নারী সংগঠনের মহিলা সভাপতি হব, তবু তো তোকে বিয়ে করব না আমি। কেয়া ব্যাগখানা কাঁধে চেপে হনহনিয়ে হাঁটা দেয়। কেয়া বিমূর্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে ধ্রুবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, হবে কি? জীবনটা আমার তেজপাতা হবে ভাবি। কুঞ্জবন 2, 12ই আগস্ট, রাত 9টা। রাতের খাবার টেবিলে বেশ জমজমাট ব্যবস্থা। পোলাওয়ের সুঘ্রাণ ছড়িয়েছে দারুণভাবে। নীরের জন্মদিন আজ খুব ছোট্ট পরিসরে করা হয়েছে আয়োজন, শুধুমাত্র বাড়ির মানুষদেরকেই নিয়ে করা। তবে নিকট আত্মীয় হিসাবে নীরের নানুমণি আর ছোট খালামণি উপস্থিত রয়েছেন। অন্যদিকে মিসেস ফিরোজা, এই তো। কিন্তু এসবে নারাজ নীল, কোনোভাবেই সে চায় না জন্মদিনটা পালন করতে। বাবার চাচুর সম্মিলিত প্রচেষ্টায় সে হার মানে। সকল জরাজীর্ণতাকে কাটিয়ে তার মন ভালো করতে দু বাবার আপ্রাণ চেষ্টা আর আগ্রহ দেখে না করতে পারে না সে। তবে অনেক অনুরোধে কেক কাটাটাকে বাতিল করেছে। শুধুমাত্র খাওয়া দাওয়া হবে সবাইকে নিয়ে। মিসেস নাজিয়া সেই অনুযায়ী পদ করেছেন বেশ। কেয়া রঙিন জার্পিং পেপারে মরানো কিছু একটা উপহার নিয়ে হাজির হয় শাশুড়ি মায়ের সঙ্গে কুঞ্জবন 2-এ। পরনে তার মেরুন রঙের সোনালি পাড়ের শাড়ি, বাড়ির বইদের মতো দুহাতে পরা স্বর্ণের সরু বালা, নাকে জলজল করছে ছোট্ট পাথরের নাকফুল। মিসেস নাজিয়ার আম্মা বৃদ্ধা মনোয়ারা বেগম নাতবউ দেখে বেশ খুশি হন। খেয়া সালাম করতেই তাকে জড়িয়ে ধরে উষ্ণ আলিঙ্গন করেন তিনি। সন্ধ্যের টুকরা ছিল, তুমি সালমা পুত্রের লেখা, মাশাল্লাহ, আল্লাহ সুখী করুক। খেয়া মিষ্টি হেসে বৃদ্ধাকে অভিবাদন জানায়। নীরের ছোট খালা মনির সঙ্গে কুশলাতে বিনিময় করে সে চলে যায় সরাসরি নীরের ঘরে। আসতে পারি? নীর ড্রেসিং টেবিলের আয়নায় কানে দুল পড়তে পড়তে পিছন ঘুরে তাকায়। শাড়ি পরিহিতা এক রমণীর রূপের ছটা তাকে বেশ মুগ্ধ করে। স্থির চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে সে চোখের পলক ফেলে, ধীর কণ্ঠে জবাব দেয়, এসো। খেয়ার রুমের ভিতর প্রবেশ করে হাতে রাখা উপহারটা বিছানে রেখে ধীর গতিতে নীরের দিকে এগিয়ে যায়। আমি পরিয়ে দিচ্ছি, দাও।
অনেকক্ষণ যাবৎ প্রচেষ্টায় ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয় নীর। ডান কানে দুলটা কিছুতেই লাগাতে পারছে না সে। কেয়া নিজ হতে এগিয়ে এলে সে মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল, প্রকাশ করে না। কেয়াকে দেখলেই কেমন জানি কোনটা বোধে জর্জরিত হয়ে পড়ে। পড়াশোনা কেমন চলছে? ভালো। নতুন কলেজে কি কোনো সমস্যা হচ্ছে? না, ঠিক আছে। কেয়া নীরের কানে দুলটা লাগিয়ে দু কাঁধ ধরে সামনে ঘুরায়, মুখে স্ফীত হাসি টেনে বলে, সুন্দর লাগছে তোমাকে। নীরের ইচ্ছে হয় খেয়াকেও একই কথা বলতে। গলার মধ্যে কথাটা উঠে এলো, দ্বিধার দুয়ারে এসে তা আটকে যায়, বলতে পারে না। তোমাকেও অনেক সুন্দর লাগছে। চোখ মেঝেতে নিবদ্ধ রেখে সে নিজের ভিতরে জমিয়ে রাখে সব না বলা কথা। এসো, সবাই খেতে ডাকছে। কেয়া পা বাড়ালেও নীর একইভাবে দাঁড়িয়ে থাকে। অন্যার কান্নিস হাতের আঙ্গুলে প্যাঁচাতে প্যাঁচাতে কিছুটা অস্বস্তি প্রকাশ করে। কেয়া হাঁটা থামিয়ে নীরের কাছে এগিয়ে আসে। কিছু বলতে চাও? নীর মেঝে হতে চোখ তুলে খেয়ার চোখে চোখ রেখে একটা কথা জানার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করতে চেষ্টা করে, কিন্তু লজ্জা সংকীর্ণতায় সোজাসুজি বলতে পারে না। খেয়া নীরের মনোভাব পরীক্ষণ করে, আন্দাজে ঢিল ছুঁড়ে, আহানের সঙ্গে আমার কথা হয়েছে। ও আর তোমাকে ডিস্টার্ব করবে না। তোমার নতুন যাত্রাতেও কোনো বাধা সৃষ্টি করবে না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কেয়ার কথায় নীরের চোখে এক ধরনের উৎকণ্ঠা প্রকাশ পায়, যেন আহান নামটা শোনার জন্য প্রতীক্ষিত হয়েছিল সে। নিমিলিত লোচন একটুখানি খোলাতে ভাব ধরে তার, তবে নিজেকে খেয়ার সামনে উন্মোচন করা হতে বিরত থাকে। ঠোঁট সামান্যতম প্রসারিত করে মাথা নাড়ায়। খেয়া বুঝতে পারে এক কিশোরীর মনে ভালোবাসার প্রবণতাকে, যে কিনা নিজের হারানো সম্মান করতে, বাবার মাথা উঁচু করতে সব কিছু অনায়াসে বিসর্জন দিয়ে দিয়েছে। কিন্তু মনটা তার এখনো অধরা, চাইলেই পারছে না তাকে প্রশ্রয় দিতে। জীবনের দোলা চলে পেন্ডুলামের মতো দুলছে এপাশ হতে ওপাশ। হয়তো সঠিক সময়ের অপেক্ষায় রয়েছে সে, যে সময়ে একই সঙ্গে সম্মান ভালোবাসা কুড়িয়ে নেবে সবার মাঝে হতে। ডাইনিংয়ে প্রত্যেকের খাবার পরিবেশনের দায়িত্বটা আজও খেয়া নিজে নিয়েছে। বউ হিসাবে এই কাজটা তার কাছে দারুণ উপভোগ্য। একে একে সবাইকে খাবার সার্ভ করে সে আছে মোক্ষম এক সুযোগের অপেক্ষায়, যেটা হার হমেশাই খাবার টেবিলে দেখা যায়। কিছু সময় পেরোয়, মোহাম্মদ আলী খান যথারীতি পড়াশোনার কথা তোলেন। নীরের পড়াশোনার খোঁজখবর নিয়ে ধরেন শাহরিয়ারকে। গত সেমিস্টারে পরীক্ষার ফলাফল জানতে চাইলে শাহরিয়ার উদাসীন গলায় বলে, সে ছাড়া টপার কে হবে। মিসেস নাজিয়া ছেলের প্রতি উত্তরে খুশি হন। বড়জাকে শুনিয়ে শুনিয়ে হেসে বলেন, দেখেছেন ভাবি, বলছিলাম না শাহরিয়া টপার হবে। যতই বাইরে সময় কাটাক না কেন, পড়াশোনার প্রতি ওর মনোযোগ সবসময় অন্যদের চেয়ে বেশি। খুব ভালো। তোমার সিজিপিএ কত? 3.83। বাহ, আচ্ছা, আমাকে একটু কষ্ট করে তোমার রেজাল্ট শিটটা দেখাতে পারবে কি? শাহরিয়ার খা থামিয়ে খেয়ার দিকে তাকিয়ে হাসে, সন্দেহী গলায় বলে, ভাবি বিশ্বাস করতে পারছে না বোধহয় আমার রেজাল্ট। সেরকম কিছু নয়, এমনি জাস্ট দেখতে চাইলাম, সমস্যা থাকলে দরকার নেই। মহসিন আলী খান পানি পান করে গ্লাস রেখে বলেন, আরে সমস্যা কেন হবে? পড়াশোনার রেজাল্ট এগুলো হচ্ছে অনুপ্রেরণার বিষয়। দেখাও তোমার ভাবিকে, ফোনই তো রয়েছে। শাহরিয়ার খেয়ার দিকে শক্ত চোখে তাকিয়ে থেকে ফোনটা বের করে। পিডিএফ আকারে প্রকাশিত রেজাল্ট বের করতে খেয়া এগিয়ে গিয়ে ফোনটা হাতে নেয়। জহুরি চোখজোড়া খানিক সেকেন্ডের খোঁজাখুঁজি থেমে যায় তার। সময় উপরে শাহরিয়ার খান নামটা দেখে মুখটা অন্ধকারে নিমজ্জিত হয়ে ওঠে। আমাকে টেক্কা দেওয়া সহজ নয় ভাবিজান। শাহরিয়ার চোখ টিপে খেয়ার হাত থেকে ফোনটা নিয়ে নেয়, মুখে বিজয়ীর হাসি টেনে ফের খাওয়া শুরু করে। দরজার সামনে দাঁড়ানো ড্রাইভার সুলাইমানের কথা শুনে খেয়া অবিশ্বাস্য দৃষ্টিতে শাশুড়ি মায়ের দিকে তাকাই। মিসেস সালমা বৌমার অবাক চাহনি দেখে আলতো হেসে মাথা নাড়ায়। উপস্থিত সবাই কিছুটা অবাক হয় মাহাদীপের হঠাৎ আগমনের কথা শুনে। মাহাদীপের আগমনে বার্তা শুনে উপস্থিত সবার মধ্যে হতে একজনের গলায় খাবার আটকে যায় হঠাৎ করে। বিষম উঠে বেশ ভালোভাবেই পাশে বসা মোহাম্মদ আলী খান শাহরিয়ারের পিঠ চাপড়ে দেন। খেয়া নিজের অবগত চেপে মুখে হাসি প্রস্ফুটিত করে গ্লাসখানা শাহরিয়ারের দিকে এগিয়ে দিয়ে ফিস ফিস করে বলে, তোকে টেক্কা দিতে উনি এসে গিয়েছেন, এখনই বিষম খেলে হবে? শাশুড়ি মায়ের হতে চাবির গোছা নিয়ে দু হাতে শাড়ি ধরে দৌড়ে কুঞ্জীবন টু হতে নেমে আসে খেয়া। মনের মধ্যে
আকাশসম আনন্দের ধারা বইছে তার। 2 মাস 13 দিন পর আজ অবশেষে তিনি ফিরলেন। ইউনিফর্ম পরিহিত মেজর সাহেব কুঞ্জপন একের সামনে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে ফোন দেখছিলেন। পিছন হতে নারিকায়ার পদধ্বনি কানে যেতে ঘুরে দাঁড়ানো মুহূর্তেই জাপটে ধরে তার অর্ধাঙ্গিনী। দুপা কালো বুটের উপরে রেখে উঁচু হয়ে দাঁড়িয়ে পড়ে। মাহাদীপ ফোনটা এক হাতে পকেটে ঢুকিয়ে খেয়াকে জড়িয়ে নেয় পরম আবেশে। মাথায় কপালে নাকের ডগায় পরপর চুমুতে ভরিয়ে তোলে। 2 মাস আগে সেই ভয়াবহতার মাঝে ফেলে যাওয়া ছন্নছাড়া নারীকে আজ সে কুড়িয়ে নেয় নিজের মাঝে পরম যত্নে। মেরুন রঙা শাড়িতে নববধূর সৌন্দর্য স্বামীর আদরে যেন আরও প্রজ্বলিত হয়ে ওঠে। দীর্ঘদিন পর প্রিয় পুরুষ আসার সঙ্গে সঙ্গে সমস্ত স্নিগ্ধতা যেন ঢেলে পড়ে মুখরেখায়। আর যখন সে চলে যায় তখন সমস্ত স্নিগ্ধতা কোণঠাসা হয়ে মলিনতাকে রেখে যায়। মাহাদীপ বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে দেখে তার নারীকে। সুকেবিনেটের উপরে ফুটে থাকা হাসনেহেনা ফুল হতে কয়েকটা তুলে নেয় সে। খেয়ার কানের পিঠে চুল সরিয়ে আলতো স্পর্শে গুজে দেয়। কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে শীতল কণ্ঠে বলে, লেডি অফ দ্য নাইটের সঙ্গে লেডি অফ মাই লাইফ। 13ই আগস্ট ভোর 6টা। ঠান্ডা ঘুম ঘুম সকাল। সূর্য রশ্মি এখনও পুরোপুরি আভা ফুটিয়ে তোলেনি। হয়তো কিছু সময় পর তার তীর্যকতা ছড়িয়ে দিবে ধরণী জুড়ে। মৃদু বাতাসে হেলেঞ্চার শাখাগুলো দুলছে আনমনীয় চিত্রে। খেয়াল লনের পাশে লাগেজ হাতে দাঁড়িয়ে আছে। চোখ জুড়ে এখনও তার নিদ্রার গাঢ় ছাপ, সঙ্গে অবিশ্বাস্য কথা। পরনে ল্যাভেন্ডার কুর্তি, গলায় ঝোলানো কালো স্কার্ফ, সঙ্গে ক্রিম কালার প্যান্ট, পায়ে সাদা স্নিকার্স। চুলগুলো পনিটেল করে উঁচুতে বেঁধেছে। মুখে নেই আপাতত কোনো প্রসাধনীর ছোঁয়া। ভোর 4টার সময় ঘুম থেকে মেজর সাহেব তাকে এক প্রকার জোর করে টেনে তুলেছে। ঘুম যেন চোখ পিটপিট করে তাকাতে সুদর্শন পুরুষ তার মুখরেখার কাছাকাছি এসে শান্ত কণ্ঠে বলেন, লেটস গেট রেডি মিসেস মাহাদীপ। কেয়া কুচকানো কপালে ভেবেছিল হয়তো মর্নিং ওয়াকের কথা বলছে, তাই মেজর সাহেবের দেওয়া প্রস্তাবখানা সরাসরি প্রত্যাখ্যান করে গায়ে জন পাতলা চাদরটা দিয়ে সে মুখ ঢেকে নেয়। মর্নিং ওয়াক সহ এসব ব্যায়াম ট্যাম তাকে দ্বারা হবে না। কষ্ট তো আছেই, সঙ্গে আপাতত প্রয়োজনও নেই এসবের। এমনিতেই ওজন 50 থেকে হ্রাস পেয়ে 49-এ এসে দাঁড়িয়েছে তার। ঘুমের দেশে পাড়ি জমানোর আগ মুহূর্তে বলে নেই কাও নেই, শুট করে শক্ত দুজোড়া হাত তাকে পাজা কোলে তুলে নেয়। খেয়া চোখ খুলে দেখে শূন্যরেখায় ভাসছে সে। তার এই বিস্ময়তার ঘোর কাটাতে কানের কাছে এসে পুরুষালী স্বর উন্মুক্ত করে বলে, হিমালয় এক্সপ্লোর করতে যাচ্ছি ম্যাম। অতপর স্বামীর দায়িত্ব পালনে তৎপর মেজর সাহেব নিজ থেকে সমস্তটা তাকে গুছিয়ে রেডি করে দিয়েছে। অল্প সময়ের মাঝে এত সুন্দর করে সব কিছু ম্যানেজ করা দেখে অবলা কামিনী বেশ অবাক হয়ে যায়। অথচ কাল রাতে যদি তাকে জানানো হতো তখন থেকে গোছানো শুরু করলেও হয়তো সে শেষ করতে পারতো না। অফ হোয়াইট শার্ট, সঙ্গে কালো প্যান্ট, পায়ে খেয়ার সঙ্গে মিল রেখে সাদা স্নিকার্স পরে বের হয় মাহাদীপ। সানগ্লাসটা বুকের সামনে শার্টের মধ্যে গলিয়ে রেখে দিয়ে লাগেজখানা টেনে এগিয়ে আসে মিসেস সালমা। ছেলে পিছু পিছু আসতেই উপর হতে মোহাম্মদ আলী খান এবং মহসিন আলী খানও এসে যোগ দেন একসাথে। সবার কাছে থেকে যাত্রাপথে শুরুতেই বিদায় নেই দুজনে। মহসিন আলী খান মাহাদীপের সঙ্গে হ্যান্ডশেক করে পিঠ চাপড়ে দিয়ে বলেন, হ্যাভ এ নাইস জার্নি চ্যাম্প। মাহাদীপ মৃদুভাবে ঠোঁট প্রসারিত করে মাথা নাড়ায়। ভরাট কণ্ঠে জিজ্ঞেস করে, শাহরিয়ার কোথায়? মেজর সাহেবের মুখে আচমকা এই সময়ে শাহরিয়ারের নামটা শোনা মাত্রই খেয়া অবাক চোখে তাকায় তার দিকে। বুকের মধ্যে ধক করে ওঠে। এই নামটা এখন তার কাছে শুধুই আতঙ্কের। মনে হয় হাজারো রহস্যের জালে বুনন করে রাখা হয়েছে এই নামের পিছনে। শাহরিয়ার কালকে রাতে ওর ফ্রেন্ডের বাসায় গিয়েছে। সামনে মিড টার্ম, গ্রুপ স্টাডি করছে সবাই মিলে। তোমার ওকে প্রয়োজন? ইটস ওকে, দেখছিলাম না জন্য জিজ্ঞেস করেছি। আচ্ছা আচ্ছা। মিসেস সালমা এগিয়ে গিয়ে খেয়ার পাশে দাঁড়ান, হাসি মুখে বলেন, ঘুম ছাড়েনি এখনো? খেয়া নিজের ভাবনা ছেড়ে শাশুড়ি মাকে আলতোভাবে জড়িয়ে ধরে ঈষৎ হেসে বলে, এই তো ছাড়ার পথে। মিসেস সালমা তার কবুতর ছানার ডান চোখের উপরে ছোট্ট করে চুমু দেন। প্রসন্ন চিত্রে বলেন, সাবধানে থাকবে তোমরা।
নিজের যত্ন নিবে, যেখানে মন চাইবে ঘুরতে যাবে, কোনো আফসোস রেখে ফিরবে না বলে দিলাম। আর শোনো, যে কোনো সমস্যা হলে সর্বপ্রথম মাহাতিবকে জানাবে, কেমন? ঠিক আছে আম্মু, আপনিও নিজের খেয়াল রাখবেন। খেয়া শাশুড়ি মায়ের আদর ছেড়ে শ্বশুর এবং চাচা শ্বশুরের থেকে বিদায় নেয়। অতঃপর সুলাইমান গ্যারেজ হতে গাড়ি বের করতে করতে মাহাদীপ খেয়ার হাত ধরে লাগেজ নিয়ে বোনাট পাটে রেখে দেয়। গাড়ির দরজা খুলে দাঁড়াতেই খেয়া ধীর পায়ে উঠে বসে। গাড়ি চলতে শুরু করে। সকালবেলার জ্যামহীন রাস্তা ফাঁকা, নেই কোনো বড় বড় যানবাহনের ভিড় কিংবা উচ্চস্বরে হর্নের বিরক্তিকর শব্দ। ঠিক এই সুযোগে সুলাইমান গাড়ির গতি তোলে বেশ উঁচুতে। 90 কিলোমিটার ঘন্টা বেগে ছুটতে থাকে সাই সাই করে। হঠাৎ শাহরিয়ারের খোঁজ কেন করছিলেন? হু? শাহরিয়ারের খোঁজ কেন করছিলেন? নিশ্চুপ মাহাদীপ সমস্ত ধ্যান ফোনের দিকে নিবদ্ধ। খেয়ার বারংবার প্রশ্ন তার কানে গেলেও মুখ হতে আসে না কোনো জবাব। আর এতেই রাগিনী কামিনী মুখ ফোলায় শক্ত কণ্ঠে বলে, কি বলছি শুনতে পারছেন না? কি বলছো? খেয়ার এবার সত্যি সত্যি ভীষণ রাগ ওঠে। এই যন্ত্র মানবের ভাবলেশীনতায় সে মুখে কোমট অন্ধকার বইয়ে আনে। চোখ মুখ কুচকে রুষ্ট স্বরে বলে, কিছু বলিনি। অর্ধাঙ্গিনীর রাগান্বিত কণ্ঠ এবার মাহাদীপের ভালোভাবে শ্রবণ হয়। কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে দ্রুত টাইপিং শেষে ফোনটা অফ করে রেখে দেয়। সুলেমানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, গতি কমাও। এক্সপ্রেসওয়েতেও এত গতি তোলা নিষেধ, সেখানে তুমি জেলা সড়কে 90-এ তুলেছো। সুলাইমানের চোখ বড় বড় হয়ে যায়। এক মুহূর্তের জন্য যেন হুঁশ হারিয়ে ফেলেছিল। সামনে তাকিয়ে অর্ধ চোখ বন্ধ করে দাঁতের জিভ কাটে। গাড়ির গতি স্বাভাবিকে এনে জোরপূর্বক মুখে হাসি টানে। মাহাদীপ এবার নজর দেয় কয়েক হাত দূরত্বে নাক মুখ ফুলিয়ে বসা নারিকায়ের দিকে, যে কিনা মুখ ঘুরিয়ে জানালার বাহিরে রেখেছে দৃষ্টি, সাথে দুহাত মুঠো পাকিয়ে করে রেখেছে শক্ত। মাহাদীপ হাত পাড়ে নিজের কাছে আনতে, কিন্তু রমণী তার রাগে অটুট। শক্তি খাটিয়ে স্থির হয়ে রয় একইভাবে। জোর টান দিলে কিন্তু ব্যথা পাবে, এদিকে এসো। খেয়ার হাবভাবে কোনো পরিবর্তন দেখা যায় না। সে নিশ্চুপ থেকে পাল্টা প্রতিশোধ নেই মেজর সাহেবের থেকে। সুলাইমান, সামনে হসপিটাল থাকলে গাড়ি দাঁড় করিও। সুলাইমান ভ্যাপাচাকা খায়। গাড়ির গতি তো স্বাভাবিকই রেখেছে, তাহলে আবার হসপিটাল কেন? গুলিটুলি করবে নাকি? তোমার ম্যাডামের প্রয়োজন পড়বে। ম্যাডামের কথা শুনে হাঁপ ছেড়ে বাসে সুলাইমান। নিজের নামে এমন দুর্বোধ্য মন্তব্য শুনে খেয়া দেশে সরিয়ানে জানালা হতে মাহাদীপের দিকে সরু চোখে তাকাতেই মাহাদীপ ভুরজোড়া উপরে তুলে বলে, লেগামেন্ট ছিঁড়তে চাও? মানে? আমার কাছে আসো। কি দরকার এখান থেকে বলুন, শুনতে পাচ্ছি। আমার আপনাকে দরকার। খেয়া সুলাইমানের সামনে মেজর সাহেবের এমন কথায় রাগের মাঝে লজ্জা পেয়ে যায়। বাঁকানো ভ্রুতই সোজা করে নিজেকে শিথিল করে বেশি একঘেয়েমি করলে এই লোকে আরও লজ্জায় ডুবাবে। বানো শক্ত হাত জোড়াতে এবার আর শক্তি খাটায় না, যদিও জানতো সে পারবে না এই লৌহ মানবের সাথে। তবু তো আজ দেখিয়েছে, এতে সে সন্তুষ্ট। মাহাদীপ পায়ের উপর পা তুলে খেয়ার কোমর জড়ি নিজের কাছে নিয়ে আসে। শীতল চোখে তাকে ধীর কণ্ঠে বলে, মাহাদীপের চেয়ে মিসেস মাহাদীপের রাগ দেখি বেশি। এনিওয়ে, শাহরিয়ারের খোঁজ নেওয়াটা আপনি অস্বাভাবিক হিসেবে কেন নিচ্ছেন হঠাৎ? খেয়া মাহাদীপের উল্টো প্রশ্নে অপ্রস্তুত হয়ে ওঠে। এলোমেলো দৃষ্টিতে চোখ নামিয়ে নেয়। এখন কি বলবে সে? আসলেই তো ভাই হয়ে ভাইয়ের খোঁজ তো নিতে পারে। এখানে কারণ দর্শনের মতো তো কিছুই নেই। এই বিষয়টা আগে কেন মাথায় এলো না? না এমনি। এনি প্রবলেম? মাহাদীপ খেয়ার দিকে শীতল দৃষ্টি ছেড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। অর্ধাঙ্গিনীর মুখভঙ্গি তার মস্তিষ্কে অন্য কিছুর বার্তা দেয়। এক মুহূর্তে রাগ উবে গিয়ে তার নরম কণ্ঠটাকে সে ধরে বসে। কণ্ঠস্বর পরিবর্তন মানেই কিছু একটা জটিলতা রয়েছে। ওকে, আনইজি ফিল করলে বলার দরকার নেই। খেয়া কিঞ্চিত হেসে কথা পারে না। মেজর সাহেবের বুকে মাথা রেখে চোখ বুজে। মন তার একই কিছু বলতে সায় দিচ্ছে না। সে চায় শাহরিয়ার সম্পর্কে আরও কিছু জানতে, ওকে ভালোভাবে পরখ করতে। শাহরিয়ার ধরাশয়ী খেলোয়াড়। কাল রাতে তার স্পষ্ট প্রমাণ পেয়েছে সে তুর্যের উপরে নিজেকে দাবি করেছে, রেজাল্টে সবার উপরে। এতটাই কি সহজ সব ক্ষেত্রে টপ হওয়াটা? এর পেছনে কিন্তু কারণ এগুলো তো অবশ্যই রয়েছে। তবে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে এই ভেবে যে
মেজর সাহেব তার অল্পতেই কনসিডার করেছে। সে যদি এখন শাহরিয়ারের নামে অভিযোগ তোলে, এই লোক 1 সেকেন্ডও সময় ব্যয় করবে না ওকে মারতে যেতে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, ভরে ওঠা যাত্রীদের একের পর এক পদচিহ্নে বিমানবন্দরের গ্লাস ডোরগুলো তিত্তির করে কাঁপছে। এর সাত সকালেও বেশ ভিড় লাউঞ্জ জুড়ে। বাচ্চা থেকে বৃদ্ধ সব ধরনের মানুষেরই উপস্থিতি। যে যার গন্তব্যে পৌঁছাতে হয়েছে হাজির। খেয়া ভেবেছিল এ ভোরের ফ্লাইটের তারাই হয়তো অল্প সংখ্যক যাত্রীদের মধ্যে 2 জন, কিন্তু অভ্যন্তরে প্রবেশ করতে সমস্ত ধারণা পাল্টে গেছে। সবাই তার মতো ঘুম বাদ দিয়ে পাড়ি জমাচ্ছে বিদেশ বিভুঁয়ে। মাহাদীপ খেয়ার হাত শক্ত করে ধরে এসকলেটরে ওঠে। পেছনের টলিতে তাদের সুটকেস। একাধারে বোর্ডিং পাস, আইডি চেক শেষ হয়। অতঃপর ফাইনাল কল ও গেট চেকিংয়ের মাধ্যমে সিটে এসে বসে খেয়া মাহাদীপ। ফ্লাইট ছাড়ার ক্ষণকাল আগেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ককপিট হতে অ্যানাউন্সমেন্ট আসে আজকে তাদের উড্ডয়নে সঙ্গী কার হবেন। ক্যাপ্টেন আশিক রহমান এবং ফার্স্ট অফিসার নিজম রায়হান। নাম শুনে মাহাদীপের ভুরু কুঁচকে যায়। ধ্রুব কোথায়? আজকে তো ওর শিডিউল ছিল। মাহাদীপ পকেট হতে ফোন বের করে ধ্রুবকে কল করতেই দেখে ধ্রুবের নাম্বার হতে ক্ষুদ্র বার্তা এসেছে 1.5 ঘন্টা আগে। মাহাদীপ ঠোঁট গোল করে ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ে ধ্রুবর পাঠানো খুদে বার্তা পড়ে। কুড়ুদের হতে ফোন বন্ধ করার নির্দেশ এখনও আসেনি, বিধায় সে সরাসরি কল লাগায় আহত রোগীকে। কিন্তু অপর পাশ হতে ফোনটা রিসিভ করে অনিল। বল মামা। কখন হয়েছে? আজকে আসার পথে মতিঝিলে কি অবস্থা এখন? ঠ্যাং ঝুলাইয়া শুয়ে আছে। বেটা শালা গাড়িরে মনে করছে প্লেন, টান দিয়া লেগুনার সঙ্গে বাড়ি খেয়ে মাথা না ফাটাইয়া পা ফাটাইয়া নিয়েছে। তুই একাই আছিস? আমি আর আশা এসেছি, বাসায় কাউরে জানাই নাই। আচ্ছা দেখা রাখ ব্যাটারে। হাসপাতাল হতে পেশেন্টের জন্য নার্স ব্রেকফাস্ট আনতেই ধ্রুবকে বাদ দিয়ে সেখানে ভাগ বসে আশাদার অনিল। আঙ্গুর জোড়া মুখে পড়তে পড়তে বলে, ওকে মামু, ভালোভাবে যাও, তোমারই তো সময়, আয়শা দেখা। ওকে বাই। ধ্রুব কপাল ভাঁজ করে আশাদার অনিলের খাওয়া দেখে, থমথমে মুখে বলে, আমার একটু দে, আমার জন্যই তো পাঠাইছে। আরে বেটা থাম, 2টা দে ওরে। আশাদ খাওয়া থামিয়ে ধ্রুবের বাড়ানো হাতে 2টা আঙ্গুর তুলে দিয়ে বলে, রোগীদের বেশি খাইতে হয় না, 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। তোরে দেখা কে বলবে তুই ডাক্তার? কাউকে বলতে হবে না, আমি নিজেই জানি আমি ডাক্তার। যা দিয়েছি তাই খা, রোগীদের আবার বেশি কথা বলতে হয় না। ধ্রুব মুখ কালো করে 2টা আঙ্গুর হজম করে নেয়। ফ্রেন্ডস, এবার নীতি বলে কথা। কাঠমান্ডু মেঘদের রাজ্যে প্রবেশ। আকাশে মেঘ থাকায় প্রায় 2 ঘন্টার মাঝামাঝি সময়ে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ডিং করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এয়ারপোর্টের ভিতর হতে লাগেজ কালেক্ট শেষে বের হতেই দেখে আগে থেকে বুকিং করে রাখা উবার এসে হাজির। কাস্টমস পার হয়ে মাহাদীপের পিছু পিছু বাইরে বেরোয় খেয়া। নিঃশ্বাস আটকে যায় তার এক মুহূর্তে। এক ধোয়াটে ঠান্ডায় মোরা শহর, পেছনে হিমালয়ের রূপালী চূড়াগুলো যেন কারুকার্য করা সাদা কাগজের মতো। কি অপরূপ লাগছে দেখতে। মেঘেরা দল পাকিয়ে জমাট বেঁধে রয়েছে উঁচু পাহাড়ের আড়ালে। অন্ধকার, বেশ নিরিবিলি পরিবেশ। আগস্ট মাসের এই সময়টা নেপালে চলে বর্ষাকাল। আবহাওয়া তাই থাকে বৃষ্টিমুখর। পিচঢালা ভেজা রাস্তা আর আকাশের মেঘলার রূপ দেখে বোঝা যাচ্ছে তাদের আসার আগেই এক পশলা বৃষ্টি শহর জুড়ে বয়ে গেছে। প্রকৃতিকে করেছে আরও নির্মল, প্রাণবন্ত, সতেজ। কেয়া চক্ষু স্থির রেখে ফিসফিস করে বলে ওঠেন নিজ মনে, টেস্ট অফ হ্যাভেন। মাহাদীপ উবারে লাগেজ 2টো রেখে তার পাশে এসে দাঁড়ায়। মেঘমেদুর বাতাসে উঠতে থাকা কেয়ার স্কার্ফটা ঠিক করে দেয়। দ্বারিকার্স রিসোর্ট ধুলিখ্যাল। হিমালয়ের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখার জন্য সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে কাঠমান্ডুর উপত্যকায় ধুলিখ্যাল স্থানে অবস্থিত এই রিসোর্টটি। এই রিসোর্টের বারান্দা এবং বাগান হতে অন্নপূর্ণা রেঞ্জ, গণেশ, হিমাল এবং লাংটাং রেঞ্জের মতো সুন্দর পর্বত শৃঙ্গ চোখে পড়ে। খেয়াতের হোটেলের রুমটা ছিল পাহাড়ের ঠিক বিপরীতে। রুমে প্রবেশ করে সে ঘুরে ঘুরে দেখতে থাকে চারপাশটা মুগ্ধ নয়নে। বিছানার পাশে ফ্রেঞ্চ উইন্ডো, নিচে ঘন্টা বাজানো ইয়াকের পাল,
বেলকনিতে দাঁড়াতে চোখে পড়ে পাথর আর বরফে আচ্ছাদিত বিশাল পর্বতমালা, যাকে দেখে মনে হচ্ছে আকাশের ক্যানভাসে আঁকা শুভ্র চিত্রকর্ম। এর প্রতিটি শিখর যেন আকাশের দিকে ছুড়ে দেওয়া একটি চ্যালেঞ্জার। উপত্যকাগুলো শান্তি ও প্রকৃতির নীরবতার আশ্রয়স্থল। খেয়া নিমগ্ন প্রকৃতি বন্দনায় এসে যোগ দেয় মাহাদীপ। পেছন থেকে জড়িয়ে ধরে বলে, ক্যান ইউ ফিল দ্য স্যাটিসফ্যাকশন? খেয়া জবাব দেওয়ার জন্য ফিরে তাকায়। একরাশ তৃপ্ততার ঝুলি মুখে ফোটে ওঠে। দুহাতে মাহাদীপের গলা জড়িয়ে ধরে বলে, অপেক্ষার ফল এত সুমধুর কেন? মানুষ বলে লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেক কঠিন হয়, আমিও মানি সেটা। কিন্তু এই লং ডিস্টেন্সটা কাটিয়ে যখন দুটো মানুষ এক হয়, এর মতো সুখানুভূতি হয়তো আর হয় না। আই এম ব্লেসড মেজর সাহেব। হিমালয়ের মতো কঠিন শির দ্বারা সম্পন্ন ব্যক্তিকে পেয়েছি জীবনে, যে অন্যতম মাথা না নুইয়ে সমস্ত কিছুকে এক হাতে সামলায়। মাহাদীপ মৃদু হেসে আদর করে খেয়ার নাকের ডগায় চুমু খায়। হিমালয়ের দিকে তাকে ইশারা করে বলে, আমাদেরকে গড়িয়ে তোলা হয় হিমালয়ের মতো মাথা উঁচু করে। পর্বত শৃঙ্গ যেমন আকাশ স্পর্শ করে, তেমনি আমাদের আত্মমর্যাদাটা ইতিহাসের মহিমাকে ছোঁয়ায়। অ্যান্ড ক্যাডেটস ডোন্ট ফরগেট দেয়ার রুটস। আই এম প্রাউড টু বি আ আর্মি ওয়াইফ। ইয়েস ইউ আর। নামছে বাজার। 12:30। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মেঘকে আড়াল করে সূর্য উঁকি দিচ্ছে চুপি সারে। তবে নেই কোনো তেজময় ভাব। মেঘলা বাতাস নিজেকে করে রেখেছে স্থিমিত। ফ্লোরাল পিঙ্কের একটা গাউন, সঙ্গে মাথায় হ্যাট। চুলগুলো নরম বাতাসে দুলছে অবচেতনে। রিসোর্ট থেকে বেরিয়ে পড়েছে কপত কপতি। কিছুটা সময় বিশ্রাম নিয়ে খেয়ার শহর ঘোরার উন্মাদনে মাহাদীপ সঙ্গ মেলায় তাতে। নামছে বাজারটি হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত। ছোট ছোট রঙিন বাড়ি, পাথরের রাস্তা, দূরে বরফ ঢাকা পাহাড়। কি নেই? প্রকৃতির সম্ভারে এক অপরূপ সাজে যেন সজ্জিত হয়ে আছে সব কিছু। মেঘলা দিন হওয়ায় মানুষের ভিড়ও খুব একটা নেই বাজার জুড়ে। খেয়া মুক্ত ডানার মতো উড়তে থাকে খোলা আকাশের নিচে। প্রকৃতির রূপে সে অভিভূত। বৃষ্টি ভেজা মাটির সোদা গন্ধ তাকে আকর্ষিত করে প্রবলভাবে। এপাশ ওপাশ করে পাহাড়কে কেন্দ্রে রেখে নানা ভঙ্গিমায় তুলতে থাকে ছবি। মাহাদীপ তাকে ফটো সেশনের জন্য নিত্য নতুন জায়গা বের করে দেয়। তুলে দিতে থাকে অর্ধ শতকের ঘরে পৌঁছানোর মতো ছবি। কিন্তু সে নিজে ব্যক্তিগতভাবে ক্যামেরায় বিমুখ মানুষ। খেয়ার জোড়াজড়িতে দুটো কাপল পিক উঠে সরে আসে। অপরদিকে মেজর সাহেবকে সঙ্গে নিয়ে আরও কিছু ছবি তোলার প্রচেষ্টায় ব্যর্থ হয় খেয়া। মাত্র দুটো ছবি নিয়েই থাকতে হয় তাকে সন্তুষ্ট। মাহাদীপ খেয়ার হ্যান্ডব্যাগ, হ্যাট, স্কার্ফ হাতে নিয়ে রঙিন বাদাম টানানো ফলের দোকানে এসে দাঁড়ায়। তীক্ষ্ণ চোখে দৃষ্টিতে সীমাবদ্ধ রাখে তার নারীকে। মুক্ত পাখির মতো তাকে ছেড়ে রাখলেও বেষ্টনী জুড়ে রাখে নিজস্ব কঠোর নজরদারিতে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত স্পর্শ কিংবা মুহূর্ত যেন সৃষ্টি না হয় সেদিক জুড়ে রয়েছে তার একরাশ একাগ্রতা। দুটো গ্লাসে দু রকমের ফলের জুস, একটাতে পেঁপে, অপরটাতে নাশপাতি। মাহাদীপ কয়েক সেকেন্ডের মাঝে পরপর দুটো গ্লাস খালি করে ফেলে। দোকানিকে আরও দুটো গ্লাস অর্ডার দিয়ে হাতের ইশারায় খেয়াকে ডাকে। বাতাসে বেগ শুয়ে দুহাতে গাউন উঁচু করে কাছে আসে খেয়া। বিন্দু বিন্দু ঘাম জমেছে তার কপালে আর নাক জুড়ে। মাহাদীপের বাম হাতে থাকা ব্যাগ হতে স্কেচার বের করে সে চুলগুলো বেঁধে ক্লান্ত হয়। কিসের জুস এটা? পেঁপের। খেয়ে দেখো। পেঁপের জুস? প্রথম শুনলে? শুনেছি, কিন্তু আমি এটা খাবো না। লিচুর জুস দিতে বলুন। লিচুর চেয়ে পেঁপে বেশি হেলদি। হেলদি দিয়ে কি করব? স্বাদটাই আসল। সরি। প্লিজ। মাহাদীপ কথা না বাড়িয়ে পেঁপের জুসের গ্লাসটা খেয়ার হাতে ধরিয়ে দেয়। নিজের নাশপাতির জুসটা হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে, 20 সেকেন্ডের মধ্যে শেষ করবে। 20 সেকেন্ড। খেয়া গ্লাসটা মুখের সামনে ধরে না। অন্যদিকে মাহাদীপ গ্লাস ফাঁকা। এটা দিয়ে আমার 3টা হলো, আর তুমি একটাও পারছো না। লিগামেন্ট ছেঁড়ার হুমকি তো এমনি এমনি দেন না। এইসব নাশপাতি, পেঁপে, ঘাস, লতাপাতা খেয়েই তো দেন। আচ্ছা আসো, আমি খাইয়ে দিচ্ছি। মাহাদীপের প্রণোদনা উপেক্ষা করে খেয়া তার হাতে জুসের গ্লাসটা ধরিয়ে দেয়। নিরেট কণ্ঠে বলে, আপনার খাইয়ে দিতে হবে না, তার চেয়ে বরং
আমার হয়ে আপনি খেয়ে নিন, লিচু ছাড়া আমি মুখ খুলছি না। মাহাদীপ ঠোঁটের উপর ঠোঁট চেপে খেয়ার দিকে তাকায়, ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে বলে, মেয়ে মানুষ সম্পর্কে আমার ধারণা খুবই কম, তবে একবার আমাদের মেডিকেল স্টাফ বলেছিলেন মেয়ে মানুষ নাকি ভালো জিনিসের কোয়ালিটি বোঝে না। দ্যাটস ট্রু। নিজের বউকে দ্বারা তার স্পষ্ট প্রমাণ পাচ্ছি। আকাশমা বাদল ব্লাক ও ভয় আনি পর্ষয়। নেপালি ভাষায় পাশতের দোকানের বলা কথা খেয়ার বোধগম্য না হলেও মাহাদীপের হয়তো বোধগম্য হয়। খেয়ার হাত ধরে এসে রিসোর্টে ফিরে যেতে উদ্যত হলে খেয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, উনি কি বললো? বলেছেন পেঁপের জুস অনেক মজার। খেয়া মুখ পাকায় মাহাদীপের কথায়, সূক্ষ্ম নজরে চেয়ে বলে, বলদ টাইপের কিছু একটা বলেছে। আকাশের দিকে তাকাও। খেয়া আকাশের দিকে তাকানোর অবকাশ পায় না, তার আগে ঝুরঝুর করে নেমে পড়ে বৃষ্টি। মাহাদীপ খেয়াকে নিজে জোর কদমে হাঁটা শুরু করলেও খেয়া তার হাঁটার গতি বাড়ে না। এক হাতে তার শক্ত হাতে আবদ্ধ থাকলেও আরেক হাত সে উন্মুক্ত করে দেয় বৃষ্টির পানি ধরতে। খোলা আকাশের নিচে বসা দোকানিরা হঠাৎ বৃষ্টির বেসামাল হয়ে ওঠে, যে যার পর্সা গুটিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে। বৃষ্টির হাত থেকে বাঁচতে কেউ কেউ মাথায় হাত দিয়ে দৌড়াতে থাকে। খেয়ার মনে আনন্দের ঢেউ বয়। এই প্রাণবন্ত দৃশ্যগুলো তার কাছে অমায়িক লাগছে। একটু বৃষ্টিতে ভিজে নেই, চলুন। না, একটু। খেয়া মাহাদীপের হাত টেনে ধরে, কিন্তু মাহাদীপ তাতে প্রশ্রয় দেয় না। রাস্তার পাশে এক ছাউনিতে এসে খেয়াকে নিয়ে দাঁড়ায় সে। ছাউনিতে তাদের সঙ্গে সঙ্গে উপস্থিত হয় আরও দুজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা। বয়স খুব সম্ভবত খেয়া মাহাদীপের চেয়ে খানিকটা বেশি হবে, ধরতে গেলে মাঝ বয়সী। তাদের বৃষ্টি হতে বাঁচতে এখানে আশ্রয় নেওয়া। ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আকাশের মেঘ মৃদু আওয়াজ তুলছে ক্ষণে ক্ষণে। এই লোভাতুর বৃষ্টি খেয়াকে উত্তাল করে তোলে। যানবাহনবিহীন সরু রাস্তায় ভিজতে সে মাহাদীপের দিকে কাতর দৃষ্টিতে তাকায়, কিন্তু মাহাদীপ সে চাহনি অগ্রাহ্য করে স্কার্ফটা খেয়ার গায়ের সঙ্গে জড়িয়ে দিয়ে নিজের আড়াল করে রাখে তাকে। ছাউনি হতে স্বল্পখানিক দূরে নীলছে বেগুনি রঙের থোকা থোকা রাসফুল। খেয়ার চোখে পড়ে বৃষ্টির তোড়ে ফুলগুলোর মঞ্জুরি ঝরে পড়ছে রাস্তা জুড়ে। অবাক চাহনি মেলে দেখতে থাকে সে। লাজুক মন তার আরও এক ধাপ অনুরাগী হয়ে ওঠে ফুলগুলোর জন্য। এক পা বের হবে না। কাটকাট গলায় কঠোর নির্দেশনা দিয়ে উত্তাল বৃষ্টির মাঝে পা রাখে মাহাদীপ। শার্টের স্লিপ ভাঁজ করতে করতে সে এগিয়ে যায় সতেজতায় মুড়িয়ে থাকা সেই ফুলগুলোর কাছে। উঁচু গাছটার একটা ডাল হাতের আয়ত্তে আনতে ঘাড় ঘুরিয়ে দেখে তার মায়ের কবুতরছানা উড়ে এসে হাজির। মানা করেছিলাম না? খেয়া নিরুত্তর হয়ে মেজর সাহেবের শার্টের আড়ালে লুকায়। মাহাদীপ ডাল ছেড়ে দেয়। বৃষ্টি ভেজা অর্ধাঙ্গিনীর দিকে শক্ত চাহনি নিক্ষেপ করতেই অর্ধাঙ্গিনী তার দুহাত মেলে দিয়ে বলে, আমাকে একটু উঁচুতে তুলুন। নিঃসংকোচ আবেদন, নেই তাতে বিন্দুমাত্র জড়তা। কাক ভেজা শরীরে মাহাদীপ খেয়াকে কোলে তুলে উঁচু করে ধরে। খেয়া দুহাত বাড়িয়ে ফুলগুলো স্পর্শ করে, নাকের কাছে এনে শুষে নেয় মিষ্টি এক ঘ্রাণ। দূর হতে দুটো মানব মানবীর ভালোবাসার এমন পটরেখা দেখে চাউনিতে দাঁড়ানো ভদ্রলোকটি মৃদু হেসে বলে, ছেলেটা মেয়েটাকে অসম্ভব ভালোবাসে বোধ হয়। পুরুষদের ভালোবাসা এমনই হয়, কোনো মাপঝোঁক থাকে না। নারীদের জন্য সব করতে পারে তারা। এক পাক্ষিক বিচার করছো, নারীরা ভালোবাসে না। ছেলেটা মেয়েটাকে না করেছিল বের হতে, কিন্তু দেখো মেয়েটা ঠিক তার পিছু পিছু গিয়েছে, কারণ সে জানে এটা তার কমফোর্ট জোন। ভয় নেই, সে ছেলেটাকে এতটাই বিশ্বাস করে যে নির্ভয় পা বাড়িয়েছে। নারীরা ভালোবাসতে গিয়ে কোনো সীমাবদ্ধতা রাখে না, শুধু চায় ওই ছেলেটার মতো বিশ্বস্ততা। ভদ্রলোকটি ভদ্রমহিলার দিকে নরম চোখে তাকায়, ধীর কণ্ঠে বলে, অনুশ্রী, আমাদের বিচ্ছেদ হওয়ার আগে আরেকটাবার কি ভেবে দেখা উচিত না? কি বলতে চাইছো তুমি? আমি ছেলেটার মতো অত উঁচু হতে হয়তো রাসফুল ছিনিয়ে এনে দিতে পারবো না, তবে বৃষ্টিতে ভিজে তোমার জন্য কাঠ গোলাপ ফুল এনে দিতে দ্বিধাবোধ করবো না। আমি এই ছোট ছোট ভালোবাসাগুলি সবসময় চেয়ে এসেছিলাম তোমার কাছ থেকে, কিন্তু তুমি কখনো বুঝোনি সায়ন্ত। আমার ব্যর্থতা। ছোট ছোট ভালোবাসাগুলো যে বৃহৎ ভালোবাসায় রাজপ্রসাদ তৈরি করে সেটা বুঝতে পারিনি। কে আর জিনিসটাও বোঝোনি। বৃষ্টিতে ভিজতে বারণ করব, চোখচক্ষুর আড়াল করে নিজের মাঝে রাখবো, প্রমিস। একটাবার ভেবে দেখবে। অনুশ্রীর চোখের দৃষ্টি খোলা হয়ে আসে, মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায় সে। বিচ্ছেদের যাতনা তাকে কুড়ে কুড়ে খেয়ে এসেছে এতদিন। ভালোবাসার ঘাটতি তাকে করে দিয়েছে সর্বহারা।
নিস্তব্ধ কণ্ঠ ভেদ করে বলে, তবে ভেবে দেখি আরও একটি বার। কোথায় আছিস? দাদিবুর জন্য পান সুপারি কিনছি, কারভান বাজার। ভার্সিটি গিয়েছিলি? থিসিস জমা দিয়ে আসলাম। কেয়া দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে বেলকনিতে পায়চারি করে। কেয়াকে কথাটা কিভাবে বলবে ভেবে পায় না। নিশ্চিত যে কথা বলবে এই মেয়ে তেলে বেগুনে জ্বলে উঠবে। সঙ্গে সঙ্গে মুখ হতে খালি গালার যে বের হবে না সেটাও অনিশ্চিত। কিছু বলে তাড়াতাড়ি বল খেয়েও, কাদা পা মারিয়ে যাচ্ছে লোকজন আমার উপর দিয়ে। খেয়া ব্যাগ হাতে বাজারে গমগম স্বর শুনতে পায়। গুলনহার বানুর পান সুপারি কেনার মূল দায়িত্বে থাকা কিয়া খেয়া। দাদিবু তাদের দ্বারা এমন কোনো কাজ নেই যা করিয়ে ছাড়েনি। হাট বাজার সব, শুধু এখন ঘাট বাকি, সেটা থাকলে নিশ্চয়ই করিয়ে আনতো। খেয়া দম টেনে কণ্ঠস্বর শক্ত করে, নরম কণ্ঠে বলে, এ মেয়ে নিশ্চিত ধরে ফেলবে অথবা কোনোভাবেই রাজি হবে না। শোন, একটা কাজ করতে হবে। জানি তো, কাজের জন্যই ফোন দিয়েছিস। তা নয়তো হানিমুনে গিয়ে কাবামে হাড্ডি খুঁজবি কেন? বাজে কথা রাখ, একজনকে দেখতে যেতে হবে। কেয়া বৃষ্টির জমানো পানিতে কোনো মতে পা ধুয়ে কাঁচা সবজির দোকানের এক সাইডে এসে দাঁড়ায়। ভুরকুচকে জিজ্ঞেস করে,